সংঘর্ষের জেরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত করল সিন্ডিকেট। জড়িতদের বহিষ্কার এবং বহিরাগতদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে কয়েক জেলায় বিএনপির গণসমাবেশ, অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর সড়ক যেন ভোগান্তির নাম। খানাখন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংস্কার কাজের ধীর গতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। এদিক থেকে লোক আসে, এদিক থেকে লোক আসে, কোনোভাবে কোনো লোক পার হইতে পারে না। রাস্তার দেখাশোনার কত করা কোনো লোক নাই। মেরামতের নামে খানাখন্দ করায় আমাদের ফ্যাক্টরিগুলিতে ঠিকমতো শ্রমিকরা আসতে পারতেছে না। সুনামগঞ্জে ৩১ কোটি টাকার সোলার মিনিগ্রিড প্রকল্পে ৯/৬ ৩ বছর ধরে বিদ্যুৎহীন ৫ গ্রামের মানুষ। পুরো অর্থ হাতিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আগে ওটা সাময়িক দিত, বড় জোর ৪-৫ ঘন্টা, এরপরে এটা বন্ধ হইতো, তো মানুষের তো কোনো কাজই হইতো না। এখানে শুধু তারা এইটা দিয়ে প্রতারণা করে আত্মসাৎ করেছে এবং অপচয় করেছে, এলাকার ক্ষতি করেছে। চাঁদপুরে ৩ টাকা কেজির মিষ্টি কুমড়া খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কয়েক জেলায় সড়কে আলু ফেলে চাষিদের প্রতিবাদ। গুরুজনকে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জে ব্যতিক্রমী আয়োজন। বাবা মার পা ধুয়ে ফুল, ধূপ আর আগরবাতি জ্বালিয়ে সন্তানদের সম্মান প্রদর্শন। তাদের আশীর্বাদ যদি আমাদের মাথায় সব সময় থাকে, তাহলে আমাদের বড় হওয়ার প্রতি একটা অনুপ্রেরণা যোগাবে। ওরা যে গুরুজনদের প্রতি এত ভক্তি শ্রদ্ধা করছে, এতে মানে খুবই গর্বিত। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষকদের তরফ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়, তবে শিক্ষার্থীরা সেই বিবৃতি প্রত্যাখ্যান করে দুপুর ১টায় তালা ঝুলিয়ে দেয় প্রশাসনিক ভবনে। সংঘর্ষের পর থেকে থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হন দিনের শুরুতেই। তারা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন উপাচার্যকে কার্যত অবরুদ্ধ করে রাখে। হামলায় জড়িতদের বিচার, রাজনীতিমুক্ত ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে দেওয়া আলটিমেটামের পক্ষে অবস্থান জানায় শিক্ষার্থীরা। কুয়েটে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল বা অন্য কোন দল যদি থাকে, আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করব। নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। বেঁধে দেওয়া সময়সীমা পার হলে বেলা ১টার পর একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পরপরই জরুরি সিন্ডিকেট সভা থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা আসে। একই সঙ্গে হামলায় জড়িতদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনসহ বেশ কিছু সিদ্ধান্ত জানানো হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন মহল থেকে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কোনো রকম সহযোগিতা পায়নি। গতকালের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন শান্ত দোকানপাট যারা কালকে বন্ধ ছিল, স্থানীয় দোকানপাট তারা খুলছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত পরিস্থিতি, এবং আমরা চাই না এই পরিস্থিতি কোনো কারণে আবার খারাপের দিকে যাক। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। আমিন বাবু, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানবো সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি আছেন কুয়েট ক্যাম্পাসে। প্রবীর, সিন্ডিকেট সদস্যদের কেউ কথা বলেছেন কিনা, আনুষ্ঠানিক বক্তব্য বা লিখিত পেয়েছেন কিনা আপনি? আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাইনি, তবে লিখিত রেজুলেশন পেয়েছি। তাতে বলা হয়েছে আগামী ২৮ তারিখ পর্যন্ত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস স্থগিত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আরও কয়েকটি যেসব দাবি ছিল, সেই কিছু দাবি, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, যারা এর সঙ্গে জড়িত তাদের সাজা নিশ্চিত করা সহ কয়েকটি দাবির কথা উল্লেখ করেছে। তবে এই বিষয়টিকে হাস্যকর বলে একেবারেই উড়িয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এবং এর প্রতিবাদে কিছু সময় আগে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করেছে। তারা স্পষ্ট করে বলেছে যে এই মুহূর্ত থেকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য এবং ছাত্র বিষয়ক পরিচালক যিনি রয়েছে তাকে তারা বর্জন করেছে। অর্থাৎ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নাই, যাতে অভিভাবক দ্রুত সময়ের মধ্যে নিয়োগ হয় সেজন্য তারা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাকেও আহ্বান জানিয়েছেন। এবং তারা এটাও বলেছে যে কিছু সময়ের মধ্যে তারা একটি গণস্বাক্ষর করে সেটি বিভিন্ন দপ্তরে তারা পাঠিয়ে দেবে প্রশাসন নিয়োগের জন্য। সারাদিনই এমন অবস্থায় আমরা দেখেছি, নানান সিদ্ধান্ত, নানান কথা শিক্ষার্থীদের। তবে তারা একটা জিনিস আমাদেরকে বলেছে, তাদের দাবির ব্যাপারে তারা কিন্তু অনড় ছিল, যে 6 দফা দাবি নিয়ে গতকাল থেকে তারা আন্দোলন করছে এবং গতকাল থেকে মারামারি ঘটনার পরে তাদের শিক্ষার্থী আহত হওয়ার পরে যে 6টি দফা দাবি করেছিল যে এই বিশ্ববিদ্যালয় হবে রাজনীতি মুক্ত, এই বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেউই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। এবং একই সাথে তারা কিন্তু উপাচার্য, উপাচার্য এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ যে 6টি দাবি করেছিল সেই দাবিগুলো পূরণ না হওয়ার জন্য তারা কিছু সময় আগে আমাদের সামনে এই ঘোষণা দিয়ে আসলে এই স্থানটি ত্যাগ করেছে। এবং এখনও পর্যন্ত আমরা জানি এখানে উপাচার্য চিকিৎসাধীন আছে। আমরা বলেছি তিনি কার্যত অবরুদ্ধ কিনা। তিনি বলেছেন যেহেতু তিনি এই মুহূর্তে আমাদের উপাচার্য নন, আমরা তাকে বর্জন করেছি, সেহেতু তিনি এখানে থাকবেন কি চলে যাবেন এটি আসলে তিনি সিদ্ধান্ত নেবেন। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুয়েটে হামলা দুঃখজনক, আগামীর বাংলাদেশে এমন আর কখনো ফিরে না আসুক, এই মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি জানান, এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে। যারাই কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ ইস্যুতে আসিফ বলেন, আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগের মতো দলকে নির্মূল করা উচিত বলেও মন্তব্য তার। বলেন, এই দলের আপাতত নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। আগামীর বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা। 16 বছর ধরে বন্ধ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের 3টি ছাত্রাবাস। পরিত্যক্ত ভবনগুলো মাদকসেবীদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। 6 বছর আগে ছাত্রীদের জন্য একটি আবাস নির্বাচনের কাজ শেষ হলেও এখনো কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। পরিত্যক্ত ভবন, নিরিবিলি বাধাহীন পরিবেশ। উত্তর জনপদের অন্যতম পুরনো কলেজের শের-ই বাংলা ফজলুল হক হল পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। শুধু এই একটি ছাত্রাবাসই নয়, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্রদের আরও 2টি আবাস বন্ধ হয়ে আছে প্রায় 16 বছর ধরে। বছর কয়েক আগে চালুর উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি। একে তো ছাত্রাবাসের অভাবে ভোগান্তিতে শিক্ষার্থীরা, অন্যদিকে মাদক সেবনের নিরাপদ আশ্রয়ে রূপ নিয়েছে ছাত্রাবাসগুলো। তালমনিয়ার থেকে এখানে পড়াশোনা করতে আসে, গাইবান্ধা, এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে আসে। আসলে হল একটা অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গায় মেসে থাকতে হয় এবং অনেক হয়রানির শিকার হয়েছে, অর্থনৈতিক একটা ব্যাপার স্যাপার আছে। ছাত্র নেতারা বলছেন, ভবন বরাদ্দের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। 24শে অভ্যুত্থান কিন্তু দেখিয়ে দিয়েছে আমরা কিন্তু ফ্যাসিস্টকে প্রতিহত করেছি সেই সময়। তাহলে আমরা আর একাধিপত্য কোনো ছাত্র সংগঠন কোনো হলগুলোতে যেন না করতে পারে, সেই বিষয়ে আমরা জোর দাবি জানাবো। আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে এই বিষয়টি নিয়ে বসেছিলাম এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই হলগুলো চালু করবে।
অধ্যক্ষ বলছেন, দীর্ঘদিন ব্যবহার না থাকায় ছাত্রাবাসগুলো সংস্কারেরও অনুপযোগী হয়ে পড়েছে। এগুলোর জন্য দরকার বড় অঙ্কের বরাদ্দ। তবে 6 বছর আগে নির্মাণ কাজ শেষ হওয়া দ্বিতীয় ছাত্রী আবাসটি শিগগির খুলে দেওয়ার কথা বলছেন প্রতিষ্ঠান প্রধান। এই 16-17 বছরে চালু যেগুলো ছিল সেগুলো স্বাভাবিকভাবেই ব্যবহার না হওয়ার ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মেয়েদের হল একটা নতুন তৈরি হয়েছে, আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এটা অল্প কিছু সংস্কার করতে হবে, হয়তো এটা আমরা চালু করব ইনশাআল্লাহ। 2009 সালে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের জেরে একযোগে বন্ধ ঘোষণা হয় এই কলেজের শের-ই-বাংলা ফজলুল হক হল, শহীদ তিতুমির হল ও শহীদ আক্তার আলী মুন হল। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় সমাবেশ করছে বিএনপি। নোয়াখালী শহরে মাইজদি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি। এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া শহরের হাউজিং একতা মাঠে সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান বক্তারা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তারা। জামালপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা করে। দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান তারা। ফ্যাসিস্ট শক্তি যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। এছাড়া সিলেট, রাজবাড়ী, পিরোজপুর ও কিশোরগঞ্জেও সমাবেশ করছে বিএনপি। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য আওয়ামী লীগ দায়ী, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন তিনি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের নির্বাচনে গণতান্ত্রিক যে ধারা অব্যাহত ছিল, ফ্যাসিস্টরা তা ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণের কারণেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রাতিষ্ঠানিক নির্বাচন, শ্রমিক নির্বাচন, এটা আসলে অনেক দুঃখজনক। এই নির্বাচন ব্যবস্থাকে একবার ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের যে নির্বাচন, যে গণতান্ত্রিক ধারা ছিল, এই ধারা বাংলাদেশে এমন করে ধ্বংস করে দিয়েছে, কোনো নির্বাচন বাংলাদেশে তারা হতে দেয়নি। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মারা গেছেন একজন, আহত হয়েছেন কমপক্ষে 11। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহন পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপ ও বাসের সামনের অংশ। স্থানীয়রা আহতদের কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক। নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার পর বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। বেলা 11:15টার দিকে শ্যামগঞ্জ জারিয়া রেলপথের বালুঘাটা সেতুর কাছে বলাকা ডাউন ট্রেনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কমলাপুর রেল স্টেশন থেকে পূর্বধলার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। বালুঘাট সেতুর কাছে পৌঁছালে হঠাৎ আগুন দেখা যায় ট্রেনটির ইঞ্জিনে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন পৌঁছার পর রেল চলাচল স্বাভাবিক হয়। ভোগান্তির আরেক নাম গাজীপুর সিটির কোনাবাড়ি কাশিমপুর সড়ক। বছরের পর বছর ধরে বেহাল ব্যস্ত সড়কটি। চলাচলে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ সীমাহীন। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মালামাল পরিবহন নিয়ে বিপাকে আশপাশের কারখানাগুলোও। মাস 6 আগে আবার উন্নয়ন কাজ শুরু হলেও ধীরগতির কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। এক যুগেরও বেশি সময় ধরে এই অবস্থা সড়কটির, অথচ গাজীপুর নগরীর একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটি। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তবতা।
কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত ৮ কিলোমিটার এই সড়কটি পড়েছে সিটি কর্পোরেশনের ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে। এসব এলাকায় রয়েছে শত শত পোশাক কারখানা। প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহনের চলাচল এই পথে, অথচ সড়কটি জুড়েই অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পানিতে। বেহাল সড়কে কোথাও কোথাও হেঁটে চলায় দায়। অটোগুলো উল্টে যায়, আমরাও পড়ে যাই, আমাদের অনেক লোকজন এখানে অনেক ধরনের আহত হচ্ছে। এই কাশিমপুর জোরন কোনাবাড়ি যে রোড, এটা একটা শিল্প এলাকার মধ্যে দিয়ে রোডটা গেছে। বিগত কিছুদিন পূর্বে মেরামতের নামে খানাখন্দ করায় আমাদের ফ্যাক্টরিগুলিতে ঠিক মতো শ্রমিকরা আসতে পারতেছে না। যে জায়গায় অফিস আসতে আমাদের ১৫ মিনিট সময় লাগে, ওই জায়গায় প্রায় ৪৫ মিনিট আগেই বাসা থেকে বের হতে হয়। একটা ভোগান্তি। প্রতিটা ওয়ার্কারের 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে প্রতিদিন লেট হইতেছে। এদিক থেকে লোক আসে, এদিক থেকে লোক আসে, কোনোভাবে কোনো লোক পার হইতে পারে না। ভাঙাচোরা সড়কটিতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। যানবাহন চালকদের কাছে যেন আতঙ্কের এক নাম কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক। মাঝে মধ্যে দু এক জায়গায় সংস্কার হলেও তা টেকেনি বেশি দিন। দীর্ঘদিনেও সড়কটি ঠিক না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এখান দিয়ে তো মোটরসাইকেল তো দূরের কথা, মানুষ চলাই তো বড় দুষ্কর যে অবস্থা দেখা যাচ্ছে রাস্তার দেখাশোনার কত করা কোনো লোক নাই। যাত্রী দুর্ভোগ্য, গাড়িওয়ালার দুর্ভোগ্য। নতুন গাড়ি নেয় 6 মাসের মধ্যে গাড়ি ভাঙচুর হয়ে যায়, যাত্রী গাড়ির মধ্যে থাকে না, আইআরি ড্রাইভারের মারবে ধরে। বছরের পর বছর রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় ক্ষতির মুখে পোশাক শিল্প। ব্যাহত হচ্ছে মালামাল পরিবহন। শিপমেন্ট হওয়ার সময় দেখা যায় আমার খুব জরুরি শিপমেন্ট, যে আমার এতটার মধ্যে আমার পোর্টে পৌঁছতে হবে। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মাথায় করে লোডাররা সেই রাস্তার ওই বাড়ি গিয়ে কার্টুন করে নিয়ে যাচ্ছে, কারণ গাড়ি আসা যাওয়ার কোনো অবস্থা নাই। কাজটি এত ধীর গতিতে চলছে যে আমাদের পরিবহন, কাঁচামাল আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে আমরা ব্যাপক সমস্যার মধ্যে আছি। আমাদের যে এই কমপ্লেক্সে প্রায় 5 থেকে 7 হাজার শ্রমিক কর্মকর্তা কর্মচারী, যাদেরকে পায়ে হেঁটে ফ্যাক্টরিতে আসতে হচ্ছে এবং বাড়িতে ফিরে যেতে হচ্ছে। মাঝে মধ্যে আমাদের শ্রমিক কর্মকর্তারা দুর্ঘটনায় পতিত হচ্ছে। 2016 সালে সড়কটির কোনাবাড়ির দিকে 1 কিলোমিটার পর্যন্ত আরসিসি ঢালাই দেয়া হয়, নির্মাণ করা হয় ড্রেনও। কিন্তু এরপর অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায় কাজ। মাস 6 আগে আবারও কাজ শুরু হলেও তা চলছে ধীর গতিতে। কাজের গতি বাড়ানোর আশ্বাস সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রশাসক, রাষ্ট্রীয় যে ক্রাইসিসটা ছিল, সব কিছু মিলিয়ে ওনাদের আগমন প্রস্থানের কারণে কিছু সময় নষ্ট হয়েছে। ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে এবং আমরা খুব শীঘ্রই কাজটা আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো বলে আমি আশাবাদী। ড্রেন সহ 7 কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাইয়ের জন্য বরাদ্দ 66 কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানবো, আমাদের সহকর্মী পলাশ প্রধান আমাদের সাথে যোগ দিচ্ছেন। পলাশ, এত দিনের দুর্ভোগ কমাতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে? আসলে এই সড়কটি যেহেতু গাজীপুর 1 আসনের সাবেক এমপি আকম মুজাম্মেল অর্থাৎ মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল, তিনি কয়েকবারই আশ্বাস দিয়েছে। পরপর 2013 সাল থেকে সিটি কর্পোরেশন হচ্ছে, অর্থাৎ দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের পর কিন্তু আমরা দেখেছি যে কয়েকজন সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু আশ্বাস দিয়েছিল যে এই 7 কিলোমিটার রাস্তা খুব দ্রুত সংস্কার করা হবে এবং এটি ঠিক করে দেবে। এবং এইখানকার যারা স্থানীয়রা তারা কিন্তু এই আশ্বাসে কিন্তু যুগের পর যুগ, কয়েক যুগ পাড়ি দিয়েছে। আসলে এখনো কিন্তু সেটি বাস্তবায়ন কোনো কিছুই হচ্ছে না, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে এটি নিয়ে কিন্তু বেশ কয়েকবার বিক্ষোভ হয়েছে, মানববন্ধন হয়েছে। এখন পর্যন্ত এই সড়কটি আসলে সংস্কার বা কাজ নেওয়ার কিন্তু উদ্যোগই আমরা কিন্তু দেখছি না। তবে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে প্রায় কয়েকটি জায়গার সংস্কার করা হয়েছে, সেটি কিন্তু আবারও ভেঙে ঠিক একইভাবে কিন্তু খানাখন্দর হয়েছে। জনভোগ দুর্ভোগ আরও কিন্তু কয়েক গুণে বেড়েছিল। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রায় 3 বছর ধরে বিদ্যুৎহীন সুনামগঞ্জের 5 গ্রামের মানুষ, অথচ তাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে 2013 সালেই নেওয়া হয়েছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম সোলার মিনিগ্রিড প্রকল্প। 31.5 কোটি টাকার প্রকল্প থেকে মাত্র 1 বছর সুবিধা পেয়েছিল গ্রামবাসী। এরপর উৎপাদন বন্ধ করে দিলেও পুরো টাকাই হাতিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান রহিম আফরোজ। আহমেদ শাহিনের তোলা ছবিতে মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন। সুনামগঞ্জের হাওর বেষ্টিত শাল্লা উপজেলার 5টি গ্রামকে বিদ্যুতের আওতায় আনতে সোলার মিনিগ্রিড প্রকল্প হাতে নেওয়া হয় 2013 সালে। 31 কোটি 43 লাখ টাকার প্রকল্পে
পিক আওয়ারে অগ্রাধিকার দেয়া হয় 4 শতাধিক পরিবারকে। প্রকল্প বাস্তবায়নে 20 কোটি 30 লাখ টাকা দেয় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। 2018 সালে প্রকল্পের কাজ শেষ হলে মাত্র 1 বছর ঠিকমতো বিদ্যুৎ সুবিধা পায় গ্রামবাসী। এরপর থেকেই দেখা দেয় বিভ্রাট। সবশেষ 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে বন্ধ করা হয় উৎপাদন। প্রকল্পটা যে সময় আনা হয় সেই সময় আমরা বুঝতেই পারছি না এটা যে এই ধরনের ঘটনা। যখন আনছে যা আমরা 6 ঘন্টা করে বিদ্যুৎ 1 বছর পাইছি। 33 কোটি 42 লক্ষ প্রায় 43 লক্ষ টাকা এখানে শুধু তারা এইটা দিয়ে প্রতারণা করে আত্মসাৎ করেছে এবং অপচয় করেছে, এলাকার ক্ষতি করেছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি মিটার আছিল, মিটার নিচে গিয়ে এখন আর এই পল্লী বিদ্যুতের মিটার দিতেছে না। আগে ওটা সাময়িক দিত বড় জোর 4-5 ঘন্টা, আচ্ছা এরপরে এটা বন্ধ হইতো। তো মানুষের তো কোনো কাজই হইতো না, কোনো কেউ ভাত খাইতেও পারে না নিত গিয়া। শর্ত পূরণ না হওয়ায় প্রকল্পটি গ্রহণ করেনি পিডিবি, অথচ চুক্তি অনুযায়ী প্রায় সব টাকাই নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প পরিচালক বলছেন এসব কিছু জানা নেই তার। এইখানের তথ্য তো এই যে একটা তথ্য বলতে এখানকার যে টেন্ডার ডকুমেন্ট বা এই ধরনের কোনো তথ্যই আমার কাছে নেই। কি করা যায় সেটা নিয়ে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সরজমিনে পর্যবেক্ষণ করে ঢাকাতে প্রতিবেদন প্রস্তুত পর্যায়ে আছে। শর্ত ভঙ্গের কথা স্বীকারও করলেন এই কর্মকর্তা। প্রজেক্টের পিএসি এবং প্রভিশন অ্যাকসেপ্ট সার্টিফিকেট এবং এফএসি পরে হ্যান্ডওভার হয়, কিন্তু এটা পিএসি হয়েছে কিন্তু এটা এফএসি হয় নাই। কারণ এফএসি শর্তগুলি যে বিডার সেটা পূরণ করে নাই, পূরণ না করাতে তার পেমেন্টও হয় নাই, পেমেন্টও দেওয়া হয়নি। প্রকল্পটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান রহিম আফরোজ সানটেক কনসোর্টিয়াম। শর্ত অনুযায়ী 5 বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের। জানালেন বন্যার ক্ষতিতে বন্ধ হয়ে যায় উৎপাদন। মেইনটেনেন্সের কারণে এদের ডুবে গিয়েছিল। এটা তো ওই যে 22 সালের বন্যা তো শুনছেন, ভয়াবহ বন্যা। ওই সময় ডুবে যাওয়ার পরে আমরা পিডিবি কে জানাইছি যারা ডুবে গেছে, এটা তো ফোর্স মেজরের ভিতরে পড়ে। ঠিক আছে, আমার তো শুধু মেইনটেনেন্স, আমার মেইনটেনেন্স করলে তো ডুবে গেলে তো আমার কিছু করার থাকে না। সবশেষ তথ্য অনুযায়ী 4.5 বছরে 2,82,652 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে 497 জন গ্রাহক। প্রতিদিন গড়ে 0.38 ইউনিট, যে চিত্রই বলে দেয় কতটুকু কার্যকর ছিল এই প্রকল্প। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সুনামগঞ্জ। রাজশাহীর সড়কে আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন চাষিরা। দুপুরে নগরের বায়া এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, এখন তা বাড়িয়ে 8 টাকা নির্ধারণ করা হয়েছে। চাষিরা জানান, হঠাৎ করে হিমাগার ভাড়ায় দ্বিগুণ বাড়ায় লোকসানে পড়বেন তারা। এর আগে কৃষকদের আন্দোলনের মুখে হিমাগার মালিকরা ভাড়া বৃদ্ধি না করার আশ্বাস দিয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। ভাড়া কমানো না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। কৃষকদের আলু করতে খরচ হয়েছে 90,000 টাকা। এখন যদি আমাদের 8 টাকা ভাড়া নেয় তাহলে 8 টাকার সাথে আরো 5 টাকা যোগ হবে আমাদের বস্তাপতি। আলুটা আমরা স্টোরে রাখলে আলুটা আমরা বিক্রি করতে পারি, সেজন্য আমরা আলুটা রাখি। সেজন্য 8 টাকার ভাড়া 8 টাকায় করছে ওনারা, তা আমরা এটা চাই না। গত বছর ছিল 4 টাকা, আমরা এই ভাড়ায় রাখতে চাচ্ছি 4 টাকা কেজি। এদিকে রংপুরে হিমাগারের ভাড়া 1.5 টাকা করা সহ নানা দাবিতে সড়কে আলু ফেলে বিক্ষোভ মিছিল করেছে চাষিরা। এ সময় সরকারিভাবে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ, সকল হিমাগারে প্রকৃত কৃষকের জন্য 60 জায়গা বরাদ্দের দাবি জানায় আলু চাষী সংগ্রাম কমিটি। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। চাঁদপুরে লক্ষ্যমাত্রার তুলনায় দ্বিগুণ জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে এবার। অনুকূল আবহাওয়ায় উৎপাদনও হয়েছে ভালো, তবে ফলন বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক। পাইকারদের আনাগোনা কম থাকায় বেশিরভাগ জমিতেই পড়ে আছে 12 মাসে এই সবজি। পাইকারিতে 3 থেকে 5 টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে ক্রেতাকে গুনতে হচ্ছে 25 থেকে 30 টাকা। চাঁদপুর শহরের পালবাজার, এই কাঁচা বাজারে প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়।
শহরের বাজারে মিষ্টি কুমড়ার বড় যোগান আসে হাজীগঞ্জের বলাখাল পাইকারি বাজার থেকে। বলাখালে কৃষকদের কাছ থেকে পাইকাররা প্রতি কেজি মিষ্টি কুমড়া কিনছেন 3 থেকে 5 টাকা কেজি দরে। অথচ মাত্র 12 কিলোমিটার দূরে শহরে গিয়ে খুচরা বাজারে এই সবজি বিক্রি হচ্ছে 6 থেকে 8 গুণ বেশি দামে। এখানকার মিষ্টি কুমড়া স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় বিভিন্ন জেলাতেও। পাইকার নাই, সিটাং নিয়ে যা বেচতে পারি, আমি কিনে নিয়ে যা বেচতে পারি। কত করে কিনছেন, বেচবেন কত? কিনছি 5 টাকা করিয়া, এই 5 টাকা 6 টাকা 60 টাকা এই দরে যা বেচতে পারি আর কি। জেলার সব উপজেলাতেই মিষ্টি কুমড়া কম বেশি আবাদ হলেও সবচেয়ে বেশি চাষ হয় হাজীগঞ্জে। এবার পাইকারদের আনাগোনা একেবারেই কম থাকায় অনেক জমিতেই পড়ে আছে কুমড়া। ফলন যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কৃষকের। কোনো পাইকার নাই, আমগো কেনার জন্য কোনো পাইকার আসে না মাঠে। কত করে মূলায়? 60 টাকা, 3 টাকা, 3.5 টাকা এরকম মূল্যতে আছে। কোনো ব্যাপারই নাই, কোনো কিছু নাই। এই যে কুরমা ক্ষেতের ভিতর হস্তা আছে, এখন এই কুরমার লাই আমরা ইরি ধান রুইতে পারি না, কুরমা কাইডা আমরা খেতে থুপ দিয়ে আসি। যদি চালান আইতে তো না গৃহস্থী করতাম, চালানে তো আইয়ে না, গৃহস্থী কি করি মাথাত বাড়ি। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে কয়েকটি বড় প্রতিষ্ঠান কয়েকশো টন মিষ্টি কুমড়া কিনে নিয়েছে। পাইকারদের সংখ্যাও বাড়বে বলে আশাবাদ কর্মকর্তাদের। আমরা কৃষি বিপণনকেও বলে দিচ্ছি, ভাই আপনারা আমাদের এখানে এই প্রোডাক্টটা ভালো হয়েছে, আপনাদের কোথায় কোথায় লিঙ্ক আছে, এগুলো আমাদেরকে আমাদের মাধ্যমে অথবা আপনারা সরাসরি যদি তাদের সাথে যোগাযোগ করেন তাহলে কি প্রোডাক্টটা বিক্রি করতে পারলে তারা লাভবান হবে। আমাদের উদ্দেশ্য তো কৃষকের লাভ। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে চাঁদপুরে 30,000 মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। গুরুজনে করোনতি স্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিন্নধর্মী এক অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে পিতামাতার চরণে ফুল নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্মান জানায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। নীতি নৈতিকতার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানবিক করে তুলতে এমন আয়োজনে খুশি অভিভাবকরাও। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যতিক্রমী এক আয়োজন। বিদ্যালয় প্রাঙ্গণে দল বেঁধে গুরুজনদের পা ধুয়ে আশীর্বাদ নিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার SKMH উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের নীতি নৈতিকতার বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদের প্রতি সম্মান দেখাতে এমন আয়োজন করা হয়। বাবা মায়ের পা ধুয়ে মুছে ফুল, ধূপ এবং আগরবাতি দিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে সন্তানরা। তাদের আশীর্বাদ যদি আমাদের মাথায় সব সময় থাকে তাহলে আমাদের বড় হওয়ার প্রতি একটা অনুপ্রেরণা যোগাবে। গুরুজনদের সহায়তা, আমাদের ভালো আচার ব্যবহার, এগুলো আমাদের প্রয়োজন হবে। গুরুজনের করোনতি অনুষ্ঠানে মা বাবার প্রতি যে ভালোবাসাটা সেটি ব্যক্ত করতে পেরেছি, এর জন্য আমরা সকলে খুশি। আধ্যাত্মিকভাবে নৈতিক শিক্ষা দিয়ে তাহলে আমি মনে করব শুধু কোটালীপাড়া উপজেলা না, বাংলাদেশ না, সারা বিশ্ব নৈতিক শিক্ষা শিক্ষিত হয়ে এই সুন্দর পরিবেশ গড়ার জন্য এরা ভূমিকা রাখবে। সন্তানদের এমন অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধায় আপ্লুত হয়ে পড়েন বাবা মায়েরা। শিক্ষার্থীদের মানবিক হিসেবে গড়তে প্রতিটি স্কুলে এমন আয়োজনের কথা জানালেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আমাদের বর্তমান প্রজন্মের যে নৈতিক অবক্ষয়, এই অবক্ষয় থেকে অনেকটা আমরা ত্রাণ পাবো, উদ্ধার পাবো। সমগ্র স্কুল প্রতিষ্ঠানে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান যদি পরিচালিত হয় তাহলে আমাদের দেশ আরো শান্তিতে এবং সুখে বসবাস করতে পারবে। ওরা যে গুরুজনদের প্রতি এত ভক্তি শ্রদ্ধা করছে, এতে মানে খুবই গর্বিত। আমাদের যে সন্তানদের যে নৈতিক যে অবক্ষয়গুলি সেটা তো রোধ করার জন্য শুরু করতে হবে, তো সেই শুরুটা তারা আজকে করলেন। আশা করি আমাদের উপজেলার সব প্রতিষ্ঠানে এইভাবে করে তারা গুরুজনদের ভক্তি করবেন। গুরুজনে করোনতি স্লোগানে এই আয়োজনে 3 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।